সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মহিদুর রহমান, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজকের ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্র 2019-20 শিক্ষাবর্ষে ভর্তিকৃত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসটি দ্বাদশ শ্রেণীর সকল শাখার জন্য প্রযোজ্য। কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এর তৃতীয় পরিচ্ছেদে আছে রেশম চাষ, মাশরুম চাষ ও মৌমাছি পালন। শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমরা রেশম চাষ এবং মাশরুম চাষ ক্লাসটা শেষ করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো হৃদয়ঙ্গম করতে পেরেছো। আজকের ক্লাস মৌমাছি পালন। শিক্ষার্থীবৃন্দ, এবারে মৌমাছি পালন। প্রথমে আমাদের জানা উচিত মৌমাছি কি। মৌমাছি এক ধরনের ক্ষুদ্র পতঙ্গ। আবারও মনে রাখো, মৌমাছি এক ধরনের ক্ষুদ্র পতঙ্গ। এরা আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অ্যাপিস গণের একটি প্রজাতি। বহু প্রজাতির কীটপতঙ্গের মধ্যে মাত্র দুটি প্রজাতিকে গৃহে লালন পালন করতে পেরেছে, যার একটি তুত রেশম এবং অন্যটি হচ্ছে মৌমাছি। ইতোমধ্যে আমরা রেশম চাষ পড়িয়েছি। এই দুইটি মানুষ সফলতার সাথে পোষ মানিয়েছে এবং নিজেদের জন্য লাভজনক করতে পেরেছে, অর্থাৎ লাভজনক উপায়ে এদের পালন করে থাকে। এবার আসি মৌমাছি পালন। বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন, রক্ষণাবেক্ষণ, মধু সংগ্রহ ইত্যাদি সম্পর্কিত জ্ঞানকে মৌমাছি পালন বা এপিকালচার বলে। বহু প্রজাতির মৌমাছি নিজেদের ও বাচ্চাদের জন্য মধু সংগ্রহ করে, তবে এদের মধ্যে মাত্র একটা গণের 4টি প্রজাতি থেকে মধু সংগ্রহ করা যায়। অন্য কোনো প্রজাতি থেকে মধু সংগ্রহ করা যায় না। আবার এই 4টি গণের মধ্যে মাত্র একটি প্রজাতি মানুষ কৃত্রিম উপায়ে লালন পালন করতে পেরেছে। এটি হলো অ্যাপিস মেলিফেরা। অন্য প্রজাতিগুলো হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা এবং অ্যাপিস ফ্লোরিয়া। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মৌমাছি পালন কি জানলাম, মৌমাছি কি জানলাম। এবারে মৌমাছি সম্পর্কে আমরা আর একটু ধারণা নিব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কয়েকটা ছবি দেওয়া আছে। মৌমাছি সমাজবদ্ধ হয়ে বসবাস করতে, অর্থাৎ একসাথে বসবাস করে। এদের সামাজিক জীবন, কর্মের ও শ্রমের বিভাগ, উড্ডয়ন, সহজাত প্রবৃত্তি এবং এক রানীর অনুশাসন প্রাণীদের মধ্যে বিরল। অর্থাৎ মৌমাছি ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এই প্রচলন নেই। এরা প্রাকৃতিকভাবে গাছের কোঠরে কিংবা বাসাবাড়ির ভেন্টিলেটর, আলমারি অথবা ঘরের নির্জন কোনো স্থানে মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে তাতে জমা রাখে। মানুষ অনেক আগে থেকেই মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করে আসছে। তবে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করার প্রযুক্তি অপেক্ষাকৃত নতুন। এটি বর্তমানে বাংলাদেশে কুটির শিল্প হিসাবে পরিচিত, অর্থাৎ বাংলাদেশ সরকারও একে কুটির শিল্প হিসাবে গণ্য করেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচে 3টা ছবি দেখতে পাচ্ছ। 3টা ছবির মধ্যে মাঝখানে আছে রানী মৌমাছি, ডান দিকে আছে শ্রমিক মৌমাছি এবং বাম দিকে আছে
পুরুষ মৌমাছি। অর্থাৎ মৌমাছিকে 3 ভাগে ভাগ করা যায়। দেহের গঠন ও কাজের বিস্তৃতির উপর ভিত্তি করে মৌমাছিকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। প্রথমেই রানী মৌমাছি কাকে বলে? নিষিক্ত ডিম হতে রানীর সৃষ্টি হয়। তবে প্রতিটি মৌচাকে একটির বেশি রানী মৌমাছি থাকতে পারে না। মৌমাছিদের মধ্যে রানী মৌমাছি আকারে সবচেয়ে বড়। রানীর সোনালী বর্ণের দেহ, ছোট ডানা, প্রশস্ত উদর থাকতে দেখা যায়। মৌচাকের মধ্যে একমাত্র রানী মৌমাছি ডিম দিতে পারে এবং একবার মাত্র প্রজননের পর প্রায় সারা বছরই ডিম দিতে থাকে, যা অন্য কোনো প্রাণীতে দেখা যায় না। মৌচাকের বাসিন্দারা সবাই এর সন্তান। চাকে যদি অন্য কোনো বাচ্চা রানী সৃষ্টি হয়, তবে পুরনো রানী একে হুলবিদ্ধ করে মেরে ফেলে। রানী সাধারণত 3 বছর কাল প্রজননক্ষম থাকে। রানী মৌমাছি মৌচাকের সর্বময় কর্তৃত্ব নিয়ে বসবাস করে। এটি মৌচাকের নির্দিষ্ট প্রকোষ্ঠগুলিকে একের পর এক ডিম দিতে থাকে, আর কোনো কাজ করে না। এবার আসি পুরুষ মৌমাছি। রানী মৌমাছি যে ডিমগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় না, সেগুলো হতেই এদের জন্ম হয়। অর্থাৎ যে ডিমগুলো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় না, সেই ডিমগুলো থেকেই পুরুষ মৌমাছির জন্ম। এদের রং কালো এবং সুস্পষ্ট বা সুপুষ্ট দেহ। এরা প্রজননকালে রানী মৌমাছির সাথে যৌন সঙ্গম ছাড়া আর কোনো কাজ করে না। পুরুষ মৌমাছিরা একবার সঙ্গমের পর মৃত্যুর মুখে পতিত হয়, অর্থাৎ একবার সঙ্গমের পরই মারা যায়। শ্রমিক মৌমাছিরা এদের খাদ্য যোগান দিয়ে থাকে। এবার আসি কর্মী মৌমাছি। নিষিক্ত ডিম হতে শ্রমিক মৌমাছির জন্ম হয়। মৌচাকের শতকরা 99% মৌমাছি শ্রমিক। বস্তুত এরা স্ত্রী মৌমাছি, কিন্তু এদের ডিম্বাশয় ডিম উৎপাদন করতে পারে না। সকল শ্রেণীর মৌমাছির মধ্যে এরা আকারে ক্ষুদ্রতম হলেও এরা সবচেয়ে পরিশ্রমী। মৌচাক বস্তুত শ্রমিক মৌমাছির শ্রম নির্ভর একটি উপনিবেশ। মৌচাক তৈরি করা, পরিষ্কার রাখা, সংস্কার করা তথা সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ, পরাগ ও মধু সংগ্রহ এবং শত্রুর আক্রমণ প্রতিহত করা এদের দায়িত্ব। এমনকি রানী পুরুষ ও ডিম হতে বের হওয়া লার্ভাগুলিকে খাদ্য সরবরাহ এবং যত্ন করা এই শ্রমিক মৌমাছির কাজ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মৌমাছির শ্রেণী বিভাগ দেখলাম। এবার আসি মধু ও মৌবাক্স। মধু কি জিনিস? ফুল হতে মৌমাছি এক প্রকার মিষ্টি শর্করা জাতীয় দ্রব্য সংগ্রহ করে মধুতলিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ আকারে উগরিয়ে জমা করে। এদেরকে মধু বলে। আবারও বলি, ফুল থেকে মৌমাছি এক প্রকার মিষ্টি শর্করা জাতীয় দ্রব্য সংগ্রহ করে মধুথলিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ আকারে উগরিয়ে জমা করে। একে বলা হয় মধু। মৌচাকে জমা হওয়া গ্লুকোজ ও ফ্রুক্টোজ ছাড়াও ডেক্সট্রিন, গাম, সোডিয়াম, ক্যালসিয়াম, লৌহ ও পানি থাকে। 1 পাউন্ড মধুতে প্রায় 142 গ্রাম গ্লুকোজ ও 165 গ্রাম ফ্রুক্টোজ থাকে। এবারে মৌবাক্স। যে কাঠের বাক্সে মৌমাছি পালন করা হয় তাকে মৌবাক্স বলে। মৌবাক্সের বিভিন্ন অংশ থাকে, যেমন পাটাতন, আতুর ঘর, মধু ঘর, কাঠের ফ্রেম, ডিভিশন বোর্ড এবং উপরের ঢাকনা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা
একটা একটা করে এর একটু বর্ণনাটা পড়ব। পাটাতন সাধারণত একটু পুরো এক ফালি কাঠের উপর মৌবাক্সটি বসানো হয়। বাক্সটি কাঠের উপর বসানোর পর সামনে কিছুটা বাড়ানো জায়গা থাকে, যেখানে কখনো কখনো চিনি গোলানো খাবার মৌমাছির জন্য রাখা হয়। একে পাটাতন বলে। আতুর ঘর বা বাচ্চা ঘর, বাচ্চা ঘরে মৌমাছিদের চাক তৈরি করার জন্য 7টি প্রকোষ্ঠ বা খোপ থাকে। এক খোপ থেকে আরেক খোপের মাঝে 8 মিলিমিটার ফাঁকা স্থান রাখতে হয়। খোপগুলিতে কাঠের ফ্রেম বসাতে হবে। এ ফ্রেমের চাকে রানী মৌমাছি ডিম দেয় এবং বংশ বৃদ্ধি করতে থাকে। শ্রমিক মৌমাছিরা বাচ্চা ঘরের ফ্রেমের চাকে ফুলের রেণু জমা রাখে। এবার আসি মধুঘর। বাচ্চা ঘরের ঠিক উপরের ঘরটি হচ্ছে মধুঘর নামে পরিচিত। সেখানে 7টি প্রকোষ্ঠ থাকে। বাচ্চা ঘরের তুলনায় মধুঘরের উচ্চতা একটু ছোট হয়। মধুঘরটি বাচ্চা ঘরের ঠিক উপরে সমান করে বসানো হয়। মধুঘরের একটি ফ্রেমে 250 গ্রাম পর্যন্ত মধু জমা হতে পারে। এবার আসি কাঠের ফ্রেম। বাচ্চা ঘরের জন্য বড় এবং মধু ঘরের জন্য একটু ছোট কাঠের ফ্রেম প্রয়োজন হয়। ভালোভাবে কাটা এবং পরিষ্কার কাঠ দিয়ে এ ফ্রেম তৈরি করতে হবে। বিসিক শিল্প এলাকায় কেরোসিন কাঠ ও কাঁঠাল জাতীয় কাঠ দিয়ে এই ফ্রেম তৈরি করা হয়। এবার আসি ডিভিশন বোর্ড অর্থাৎ পার্টিশন। মৌ কলোনিকে 2 ভাগে ভাগ করার জন্য বাচ্চা ঘরের মাঝখানে ডিভিশন বোর্ড ব্যবহার করতে হয়। এ ঘরের এক পাশে 2 থেকে 3 দিন বয়সের রানীযুক্ত মৌচাক রাখা হয়। অপর পাশে রাখতে হবে রানী ছাড়া চাক। এ বোর্ডের নিচের দিকটি কাঠের ফ্রেমের চেয়ে একটু বড় করে তৈরি করতে হবে। রানী ছাড়া চাকে শ্রমিক মৌমাছিরা নতুন রানী কোষ তৈরি করে, যেখানে 13 থেকে 14 দিন পর নতুন রানীর জন্ম হয়। মৌ কলোনিটি নতুন বাক্সে নিয়ে মৌচাক বসানো হয়। ডিভিশন বোর্ড মৌ কলোনি বাড়ানোর সময় ব্যবহার করা হয়ে থাকে। সবশেষে আসি উপরের ঢাকনা। এই ঢাকনার দুপাশে একটি করে ছিদ্র রাখতে হয়। ছিদ্রগুলি সরু তারের তৈরি জাল দিয়ে ঢেকে রাখতে হয়। রোদ বৃষ্টি ও ঝড় থেকে এই ঢাকনা মৌবাক্সকে রক্ষা করে। শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো ছবি দেখতেছো, সেই ছবিগুলো কিভাবে মৌমাছি পালন করা হয় তার একটা সার্বিক চিত্র এখানে দেখানো হয়েছে এবং সর্বশেষে যে মধু উৎপন্ন হয় সে মধুটাকেও দেখানো হয়েছে। তোমরা চিত্রগুলো খুব ভালো করে লক্ষ্য করবা যে কিভাবে বাংলাদেশে এই সিজনে বর্তমানে জমিতে শুধু ধুধু করে শুধু সরিষা আর সরিষা। সেই সরিষা জমির পাশে কিভাবে মৌবাক্স স্থাপন করে মৌমাছি পালন করা হয় এবং মধু উৎপাদন করা হয় তার বিস্তারিত ছবি এখানে দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে দেখবে। এবার আসি মৌমাছি চাষের ধাপ। মৌমাছি চাষ 4টি ধাপে সম্পন্ন হয়, যেমন রানী মৌমাছি সংগ্রহ, বাক্সে সংরক্ষণ। আজকাল মৌবাক্স যে সকল এলাকায় বিক্রি হয় তারাই রানী সহ কয়েকটি শ্রমিক মৌমাছি মৌবাক্সে দিয়ে মৌবাক্স বিক্রি করে। এছাড়া ডিসেম্বর মাসে অনেক মৌচাষী সরিষা ক্ষেত, বিশেষ করে এরকম ডিসেম্বর জানুয়ারি মাসে অনেক মৌচাষী সরিষা ক্ষেত থেকে জাল দ্বারা রানী মৌমাছি ও শ্রমিক মৌমাছি ধরে তা ব্যবসায়িক কাজে লাগায়। মৌচাষীরা এ প্রক্রিয়ায় ফেব্রুয়ারি হতে এপ্রিল অথবা অক্টোবর হতে ডিসেম্বর মাসে মৌমাছি সংগ্রহ করে। একটি রানী ও কয়েকটি শ্রমিক মৌমাছি প্রতিটি মৌবাক্সে প্রবেশ করিয়ে বাক্সের ছিদ্র পথ তার জালি দিয়ে আটকিয়ে দিতে হয়। তার জালির ফাঁকা দিয়ে শ্রমিক মৌমাছি বাইরে বের হতে পারে, কিন্তু রানী মৌমাছি বের হতে পারে না। রানী মৌমাছিকে এভাবে 4-5 দিন আটকে রাখলে এ সময়ের মধ্যে শ্রমিক
ফ্রেমে ফ্রেমে চাক তৈরি করতে আরম্ভ করে। এর প্রেক্ষিতে রানী মৌমাছি আর বাইরে আসতে পারে না। অনেকে এদেশের দেশীয় পদ্ধতিতে মৌচাকের টুকরা অংশ বাচ্চা ঘরে স্থাপন পূর্বক মৌমাছি বাক্সে তা স্থাপন করে। সাধারণত মৌমাছিরা ছাদের কার্নিশের নিচে, উঁচু গাছের শাখায়, গাছের গর্তে বা অন্ধকার গর্তে চাক বাঁধে। এসব স্থানের চাক থেকে মৌমাছি সংগ্রহ করা হয়। সন্ধ্যার একটু পরে খড়কুটা, সেরাসট বা কাঠের গুঁড়া দিয়ে ধোয়া দিয়ে মৌচাকের মৌমাছি সরাতে হবে। অতঃপর প্রাকৃতিকভাবে তৈরি হওয়া উক্ত মৌচাক ছুরি দিয়ে কেটে টুকরা করে একটি একটি টুকরা একটি কাঠের ফ্রেমে রাখতে হবে। মৌচাক অংশটি কাঠের ফ্রেমে বেঁধে তা বাচ্চা ঘরে ঢুকিয়ে দিতে হবে। প্রতিটি মৌবাক্সে একাধিক মৌচাক টুকরা বেঁধে দিলে খুব ভালো হয়। মৌচাকের যে অংশ বেশি মধু আছে সে অংশ মধুঘরে ঢুকানো যাবে না। মৌচাক অংশ মৌবাক্সে ঢুকানোর সময় প্রতি বাক্সে একটি রানী সহ মৌমাছি ভেতরে ঢুকিয়ে দিতে হয়। অতঃপর সেখানে মৌচাক প্রাকৃতিকভাবে যেখানে তৈরি হয়েছিল সেখানকার ডাল কেটে ফেলতে হবে এবং চাকের অবশিষ্টাংশ নষ্ট করে ফেলতে হবে, না হলে সেখানে আবার মৌমাছিগুলো যেয়ে বসতে পারে। এবার আসি উদ্যানে মৌবাক্স স্থাপন। মৌবাক্স বসানোর জন্য 1.5 থেকে 2 ফুট উঁচু টুল উদ্যান বা অনুরূপ স্থানে বসাতে হবে। প্রথমে টুলটি 4টি পানি সমৃদ্ধ জলকান্দার উপর বসাতে হবে। টুলের উপর পাটাতন কাঠটি বসাতে হবে। এবার পাটাতনের উপর ফ্রেম সহ বাচ্চা ঘর বসাতে হবে। বাচ্চা ঘরের উপর ফ্রেম সহ মধুঘর বসিয়ে দিতে হবে। মধুঘরের ঠিক উপরে ভেতরের ঢাকনাটি বসিয়ে দিতে হবে। সবশেষে একেবারে উপরের ঢাকনাটি বসিয়ে দিতে হবে, যাকে ছাদ ঢাকনা বলা হয়। ছাদ ঢাকনা সহ মৌবাক্সটি টুলের সাথে রশি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। মৌবাক্স বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ঘর ও মধুঘর পাটাতনের উপর লম্বালম্বি ভাবে বসানো থাকে। ফলে মৌমাছি পাটাতনের উপর বসে কুইন গেট দিয়ে সহজেই বাচ্চা ঘর ও মধুঘরে যাতায়াত করতে পারে। এরপর আসি মৌমাছি ও মৌবাক্সের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা। একদিন পর পর জলকান্দার পানি পরিবর্তন করতে হবে। মৌবাক্স উদ্যানে স্থাপন এবং তা যথাযথ যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে। মৌবাক্স প্রতি 7 থেকে 10 দিন পর পরিষ্কার করতে হবে। মদ পোকার আক্রমণ প্রতিরোধের জন্য কালো ও পুরনো চাক অপসারণ করতে হবে, অর্থাৎ পুরনো চাকটা অপসারণ করতে হবে। বৃষ্টি ও মেঘলা দিনে মৌমাছির খাবার সংকট থাকে। এই সময়ে চিনির সাথে অল্প পানি মিশিয়ে তাদের খেতে দিতে হবে। মধু সংগ্রহের 2 দিন পর মৌবাক্সে রানী মৌমাছি আছে কিনা তা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী রানী মৌমাছি স্থাপন করতে হবে। কারণ মধু সংগ্রহের সময় সতর্কতা অবলম্বন করা না হলে রানী মৌমাছি মারা যেতে পারে। সকালবেলা মৌমাছি চলাচলের রাস্তা সম্পূর্ণ খুলে রাখতে হবে, যেন মধু নিয়ে মৌমাছি সহজে ও দ্রুত মৌবাক্সে যাতায়াত করতে পারে। বৃষ্টির দিনে কুইন গেট বন্ধ রাখা উত্তম। রানী মৌমাছির ডিম দেওয়ার জন্য বাচ্চা ঘর বা আতুর ঘর পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে মধু ছাড়া চাক ফ্রেমের সাথে বেঁধে দিতে হবে। সবশেষ আসি যথাসময়ে মধু আহরণ। মৌচাকের উপর মোমের সাদা স্তর পড়লে বুঝতে হবে মৌচাক মধুতে পূর্ণ হয়ে গেছে। এ সময় খড়কুটো, শুকনো গোবর বা চটের টুকরা জ্বালিয়ে মৌচাকের মধুঘরের উপর হালকা ধোঁয়া দিলে আস্তে করে মৌমাছিগুলো সরে যাবে। মধুঘর থেকে সব মৌমাছি যখন সরে পাটাতনের উপরে বসবে, তখন পুরো মৌচাকটি কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এরপর একটু একটু করে কাপড় সরাতে হবে এবং মধুঘর থেকে ফ্রেম সহ একটি একটি করে মৌচাক বের করে আনতে হবে। তাকে মৌমাছি থাকলে ব্রাশের সাহায্যে ওইগুলি বাচ্চা ঘরে ঢুকিয়ে দিতে হবে।
কখনো কখনো মৌমাছি মধুঘরে থেকে যায়। এক্ষেত্রে কুইন গেটের সামনে মধুকর রেখে দিয়ে আর একটু নাড়াচাড়া করলে, বাতাস দিলে মৌমাছি বাচ্চা ঘরে ঢুকে যাবে। এভাবে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে চাক থেকে মধু সংগ্রহ করতে হবে। পরিষ্কার গামলা বা বালতির উপর মধুভর্তি চাক রাখতে হবে। পরিষ্কার শুকনো ছুরি দিয়ে মৌচাকের মধুকোষের উপর থেকে মোমের সাদা স্তরটি কেটে নিতে হবে। আশেপাশের মধুকোষের উপর থেকে একইভাবে মোমের স্তর অপসারণ করতে হবে। এরপর মধু নিষ্কাশন যন্ত্রে ফ্রেম সহ তাকটি বসিয়ে যন্ত্রটির হাতল আস্তে আস্তে ঘোরাতে হবে। ফলে মধু বের হয়ে মধু নিষ্কাশন যন্ত্রে জমা হবে। অতঃপর নিষ্কাশন যন্ত্রটির কল খুলে গামলা বা বালতিতে মধু সংগ্রহ করতে হবে। মধু পরিষ্কার কাপড় দিয়ে সেকে তা সংগ্রহ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এ গেল মৌমাছি চাষের 4টি ধাপ। সর্বশেষ আসি মধু উৎপাদনের গুরুত্ব। বিভিন্ন রকম খাদ্যদ্রব্য যেমন মিষ্টি, কেক, রুটি প্রভৃতিতে মধু ব্যবহৃত হয়, যা উত্তম ও উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত হয়। ডায়াবেটিস রোগীর জন্য প্রত্যহ সামান্য মধু খুবই প্রয়োজন। নিয়মিত মধু সেবন করলে শর্করা ও আমিষের বিপাক সহজতর হয়। সর্দি, কাশি ও শ্বাসরোগে মধুর সেবন খুবই ফলপ্রসূ। মধু সেবনে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। সুন্দরবন অঞ্চলে বহু লোক মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। ডাক্তারি শাস্ত্র মতে হৃৎপিণ্ডের দুর্বলতার জন্য মধু একমাত্র প্রতিষেধক। মধু কবিরাজি ও আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। অনেক কবিরাজ কোষ্ঠকাঠিন্যের জন্য রোগীকে মধু সেবনের পরামর্শ দিয়ে থাকেন। চুইংগাম, বিউটি লোশন, গাড়ির শক অ্যাবজর্বার এবং গল্ফ বলে মধু মেশানো হয় বলে প্রচলিত আছে। আমাদের অতি পরিচিত মোমবাতি তৈরিতে মৌচাকের মোম ব্যবহৃত হয়ে থাকে। গবেষণাগারে যে বিভিন্ন রকম ট্রে ব্যবহার করা হয়, সেই ট্রে মোম দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ ট্রের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে মোম। মোম দিয়ে তৈরি খুব সুন্দর পুতুল ভালো মূল্যে বাজারে বিক্রি হয়, অর্থাৎ বাজারে প্রচুর চাহিদা আছে। বিভিন্ন ধরনের বাটিকের কাজে মোমকে খুব বেশি প্রয়োজনীয় উপকরণ হিসেবে চিহ্নিত করা হয়। আসবাবপত্র বার্নিশ করার জন্য যে দ্রব্যটি ব্যবহার করা হয়, তার একটি উপাদান হচ্ছে মোম। কাঠের আসবাবের ছিদ্রে যে পুটিং করা হয়, তা তৈরিতে মোম ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় লিপস্টিক, শেভিং ক্রিম, জুতার কালি, কার্বন পেপার, কিছু কিছু বৈদ্যুতিক সামগ্রী প্রভৃতি প্রস্তুতিতে মৌমাছির মোমের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। মৌমাছি লালন পালনে খুব অল্প মূলধনের প্রয়োজন হয় বলে বহু শিক্ষিত বেকার ইদানিং মৌমাছি পালন করে জীবিকা নির্বাহ করে। এছাড়া মধু রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌমাছি পালন পড়লাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তোমাদের সকলকে ধন্যবাদ।